হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে নন পারফর্মিং অ্যাসেট সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসটাতে থাকছে নন পারফর্মিং অ্যাসেট সংক্রান্ত বেশ কিছু টার্মস যেগুলো কিনা এক্সামে আসতে পারে বা এক্সাম সম্বন্ধে খুবই বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম টপিক হচ্ছে আমাদের অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। আমরা আগের ক্লাসে দেখেছি যে 4R স্ট্র্যাটেজি বা হচ্ছে কি যে আরবিআই এর প্রুডেন্সিয়াল নর্ম বা প্রুডেন্সিয়াল ফ্রেমওয়ার্ক এসব আনা সত্ত্বেও কিন্তু খুব বেশি মানে ইমপ্রুভ হচ্ছিল না কাজ। যদিও প্রুডেন্সিয়াল নর্ম আসার পরে কিছুটা ইমপ্রুভ হয়ে যায়, কিন্তু এখনও ইন্ডিয়াতে নন পারফর্মিং অ্যাসেট এর প্রবলেমটা কিন্তু রয়েই গেছে। তো এটাকে সমাধান করার জন্য আসে হচ্ছে কি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, নতুন একটা কনসেপ্ট। আমরা আমরা যদি ইতিহাস দেখি তবে 1950 সাল মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু ব্যাংকিং সিস্টেমে মানে ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে নন পারফর্মিং অ্যাসেট কিন্তু তখন থেকেই ছিল। তো এই নন পারফর্মিং অ্যাসেটটাকে কমানোর জন্য নতুন একটা কমিটি বসে, সেটা হচ্ছে নারাসিমহাম কমিটি। এটা 1998 সালে আসে। তো এরা কিন্তু যে নন পারফর্মিং অ্যাসেটটাকে কমানোর জন্য অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির জন্য একটা যে কি বলে রিকমেন্ডেশন দেয়, যাতে কি না মানে ধরো কোনো একটা ব্যাংক লোন দিয়েছে, সেগুলো নন পারফর্মিং অ্যাসেট হয়ে আছে। তো সেখান থেকে কি করে ব্যাংকে রিকভারি করবে? লোন দেওয়ার সময় নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বেশ কিছু যে কি বলে সিকিউরিটি অবশ্যই নিয়েছিল নিশ্চয়ই। তো সেগুলোকে বেচে দিয়ে মার্কেট ভ্যালু হিসেবে কিছু টাকা রিকভারি যদি করা যায় সেটাই করা ভালো। তো এই জন্য যে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি খুবই দরকার পড়ে, যে যারা কি না কোনো একটা কোম্পানি খুলে বসবে এবং যারা কি না সেই অ্যাসেটগুলোকে, নন পারফর্মিং অ্যাসেটের যে সিকিউরিটিগুলোকে মার্কেট ভ্যালু হিসেবে কিনবে, আর হচ্ছে কি ব্যাংক সেখান থেকে রক্ষা পাবে। তো এরপরই একটা অ্যাক্ট পাস হয় 2002 সালে, মানে স্যার ফায়েজি অ্যাক্ট। এটার অর্থ হচ্ছে কি হচ্ছে সিকিউরিটাইজেশন, হ্যাঁ, তারপর অ্যান্ডের আর এর হচ্ছে রিকনস্ট্রাকশন। স্যার SAR সিকিউরিটি সিকিউরিটাইজেশন সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট 2002-এ আসে, বা সংক্ষেপে হচ্ছে স্যার ফায়েজি অ্যাক্ট আসে। এটার অর্থ কি আমরা বুঝেই যাচ্ছি, সিকিউরিটাইজেশন। এটার অর্থ হচ্ছে যে লোন দেওয়ার সময় সিকিউরিটি নাও, সেটা পার্সেন্ট, যে লোন অ্যামাউন্ট দিচ্ছে তার হচ্ছে কি 10% নেবে না 50% নেবে না 100% নেবে না 200% নেবে, মানে দ্বিগুণ নেবে, সেটা মানে কি সেটা অ্যামেন্ড করা বা ভালো করে খতিয়ে দেখা কোনটা করলে বেশি ভালো হয়। রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, রিকনস্ট্রাকশন মানে বোঝাই গেল ব্যাপারটা। আমি রিকনস্ট্রাকশন নিয়ে আমরা আগে কথা বলেওছি, তাই না? তো মানে রিকনস্ট্রাকশন মানে যে সেই অ্যাসেটটাকে বিক্রি বাটা করে সেখান থেকে নতুন করে অ্যাসেট বানিয়ে নেওয়া। তারপর হচ্ছে কি এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট, এবং যে অ্যাক্টটা পাস করা হবে, যে রুলস রেগুলেশনস আছে সেটা যেন অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। তো এই একটা অ্যাক্ট আসে, যার ফলে আমরা পরবর্তীতে দেখি ব্যাড ব্যাংক তৈরি হয়। এই যে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে কি যে কোম্পানি যেগুলো সেগুলোকে বলা হয় ব্যাড ব্যাংক। এগুলো কি করে, যেসব সিকিউরিটি আছে না, ব্যাংকের যেসব সিকিউরিটি আছে যেগুলো লোন দেওয়ার পরে দেওয়ার সময় যে সিকিউরিটি নিয়েছিল ব্যাংক, তো সেগুলোকে মার্কেট ভ্যালু হিসেবে কিনে নেয় এই ব্যাড ব্যাংক। মানে ব্যাড লোন যেগুলো আছে সেগুলোকে মানে পুনরায় সিকিউরিটি দিচ্ছে বা হচ্ছে রিকনস্ট্রাক্ট করছে সেগুলোর অ্যাসেট। তো ব্যাড লোনের এইসব রিকনস্ট্রাকশন যারা করছে এদেরকেই বলা হচ্ছে ব্যাড ব্যাংক। ঠিক আছে, তাহলে কী কী বললাম? একটা হচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, তারপর সারফাইজি অ্যাক্ট, তারপর হচ্ছে ব্যাড ব্যাংক। এবার আসা যাক হচ্ছে প্রভিশনিং ফর NPA। আমরা আগের ক্লাসেই হচ্ছে কি এই NPA সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করেছিলাম। মানে NPA বলি, প্রভিশনিং আমরা বুঝতে চেষ্টা করেছিলাম। ধরো আমি তোমাকে লোন দিলাম, 1 লাখ টাকা লোন দিলাম। আরে কারেন্ট চলে গেল, যাকে কী করা যাবে, পড়াই যাকে একটু না হয় আলু কম হয়ে গেল। চলো পড়াটাকে কমপ্লিটই করি না হয়। প্রভিশনিং মানে কি, তোমাকে আমি 1 লাখ টাকা আমি দিলাম, শুধুমাত্র তোমাকে নয় আরও 10 জন লোককে আমি 1 লাখ টাকা দিলাম।
সেখান থেকে তুমি ধরো টাকাটা আমাকে ফেরত দিতে পারছো না, ইনস্টলমেন্টগুলো ফেরত দিতে পারছো না। তো আমি কি করব, যে এমনভাবে সুদের হারটাকে আমি ডিসাইড করবো যাতে কিনা আমার বাকি 9 জনের কাছ থেকে যে আমি টাকাটা তুলছি, ইনস্টলমেন্টটাকে তুলছি, সেটা যেন আমার ওই একটা যেটা আমি দিতে পারছি না সেখান থেকে যেন আমার মোটামুটি কিছু একটা রিকভারি হয়ে যায়। এটাই হচ্ছে প্রভিশনিং, যে অন্য জায়গার যে প্রফিট আছে সেখান থেকে এপাশে যেখানে মানে কি প্রফিট হচ্ছে না সেখানে রিকভার করে দেওয়া, এটাকে বলা হয় প্রভিশনিং ফর এনপিএ, নন পারফর্মিং অ্যাসেটস। আচ্ছা, গ্রস এনপিএ আরেকটা কনসেপ্ট। গ্রস এনপিএ হলো যা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস টোটাল অ্যামাউন্ট যে আছে সেটাকে একসঙ্গে আমি যোগ করলাম, যা হচ্ছে সেটাই হচ্ছে গ্রস এনপিএ। আচ্ছা, এবার আসি আমরা নেট এনপিএ। নেট এনপিএ হচ্ছে যে গ্রস এনপিএ থেকে আমরা যদি মাইনাস করব প্রভিশনিংটা, মানে অন্যান্য খাত থেকে যেসব পয়সা আসছে সেটা আমি যদি এটাকে কিছুটা ঘাটতি পূরণ করে দিই, তাহলে যতটুকু ঘাটতি পড়ে থাকে সেটাই হচ্ছে নেট এনপিএ। নেট এনপিএ ইকুয়াল টু গ্রস এনপিএ মাইনাস প্রভিশনিং। ঠিক আছে? আচ্ছা, আমাদের কি কি বললাম তাহলে আমরা? একটা হচ্ছে কি যে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, সারফাইজি অ্যাক্ট, তারপর হচ্ছে যে ব্যাড ব্যাংক, প্রভিশনিং ফর এনপিএ, গ্রস এনপিএ, নেট এনপিএ। তো 6টা টপিক আমরা পড়েছি। তো এবার আমরা পড়ছি যে ব্যাংকিং স্টেবিলিটি ইন্ডেক্স বা ইন্ডিকেটর। এটার অর্থ যে কোনো একটা এলাকাতে, বিস্তীর্ণ এলাকাতে অনেকগুলো ব্যাংক আছে, তো একটা ব্যাংকের প্রতি একটা ব্যাংকের হচ্ছে যে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বা স্ট্রেসড, মানে কি খুব চাপযুক্ত অবস্থা যেখানে প্রচুর লোন হচ্ছে কি নন পারফর্মিং অ্যাসেট হিসেবে কাজ করছে। তো সেরকম কোনো একটা ব্যাংককে, প্রতি একটা ব্যাংকের জন্য অন্যান্য আনুষঙ্গিক যত ব্যাংক এইরকম প্রবলেমে ফেস করছে সেটাকে বলা হয় ব্যাংকিং স্টেবিলিটি ইন্ডেক্স। যদি যদি প্রতি একটা ব্যাংকের জন্য 10টা হয় তাহলে ইন্ডেক্স হচ্ছে 10 আসবে, যদি 20টা ব্যাংকের প্রবলেম হয় তাহলে 20 আসবে। এটাকে বলা হয় ব্যাংকিং স্টেবিলিটি ইন্ডেক্স বা ইন্ডিকেটর। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, পিসিএ, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা আরবিআই নিয়ে আসে স্ক্রুটনি করার জন্য, যে দেখা গেল হচ্ছে কি যে অনেকগুলো বেশ কিছু ব্যাংক যে নন পারফর্মিং অ্যাসেটের প্রবলেমে ভুগছে, তো সেখানে কি করে তাদেরকে সেই অবস্থা থেকে বার করে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। তো আরবিআই কি করে, যে স্ক্রুটনি করে বিভিন্ন ব্যাংকের, যে আচ্ছা এখানে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা অনেক বেশি, এখানে নন পারফর্মিং অ্যাসেটটা সেরকম খুব বেশি দাঁড়ায়নি, তো যেখানে সবচেয়ে বেশি আছে তো সেগুলো যেন ব্যাংকগুলো যদি দেউলিয়া যাতে না হয়ে যায় তার জন্য বেশ কিছু রিকমেন্ডেশন করে এবং কিছু অর্ডারও করে যে এই কাজগুলো তোমাকে করতেই হবে। তো যেমন কি কি কাজ করতে বলে, যেমন যেমন রেস্ট্রিকশন এনে দেয় ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের সময় বা রেমিটেন্স অফ প্রফিটের সময়। মানে রেস্ট্রিকশন কীরকম করে, যে ব্যাংকটাকে মানে রেস্ট্রিক্ট করে দেয় যে তোমরা এতটুকু অ্যামাউন্টই লোন দিতে পারবে, অনেক অলরেডি লোন দিয়ে দিয়েছো বাবা, আর লোন দিতে হবে না, আগে কিছু পয়সা কামায় নাও। এইভাবে যে লোন দিতে বাধা দেওয়া, খুব বেশি আগে মানে ওঠাও মার্কেট থেকে পয়সা ওঠাও। আচ্ছা, এরপর যেমন হচ্ছে যে বড় অ্যামাউন্টের, বিরাট বড় অ্যামাউন্টের টাকাটা যেন লোন যেন না দেয়। তারপর হচ্ছে কি যে ব্রাঞ্চ এক্সপানশনের সময় হচ্ছে কি যে রেস্ট্রিকশন এনে দেয়, মানে কি আবার নতুন ব্রাঞ্চ খুলবে তুমি, না দরকার নাই, তুমি আগে পয়সা কামায় নাও আগে। নতুন মানে কি যে এইভাবে ব্যাংকের মানে ব্রাঞ্চগুলোকে অনেক শাখা প্রশাখা বাড়িয়ে দিচ্ছে, না এরকম করা চলবে না। তারপর হাইয়ার প্রভিশনিং রিকোয়ারমেন্ট, মানে যে যখন খুব নন পারফর্মিং অ্যাসেট অনেক বেশি হয়ে যাচ্ছে তখন চেষ্টা করার, মানে কি যে বলে যে তোমরা প্রভিশনিং করো, অন্যান্য জায়গা থেকে খাত থেকে পয়সাটাকে তুলে তারপরে মানে যেখানে বেশি লস হচ্ছে সেখানে রিকভারি করার চেষ্টা করো, যে সেই প্রভিশনিংয়ের পরিমাণটাও হতে বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে কি যে কি বলে, রেস্ট্রিকশন এনে দেয় ম্যানেজমেন্ট কম্পেনসেশনের সময়। ম্যানেজমেন্ট করার সময় যেসব পয়সাপাতি খরচা হয় সেগুলোকে ওর মধ্যেও রেস্ট্রিকশন নিয়ে আসে, যাতে কিনা তোমরা সেই পয়সাটা খরচ যাতে না করো, ব্যাংকে যেন খরচ যাতে অত দিকে না করে, মানে ব্যাংকের খরচ কমানো, এক্সপেন্ডিচার কমানোর কথা বলে। আচ্ছা, তো ইন্ডিয়াতে দেখা যাক যে এই যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশনটা কোথায় লেগেছিল। আচ্ছা, আমি আগে বলে রাখি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন যদি লাগে তার মানে বুঝতে হয় সেই ব্যাংকটা খুব খারাপ অবস্থায় আছে। এরকম বেশ কিছু ব্যাংকের কিন্তু এরকম প্রম্পট কারেক্টিভ অ্যাকশন লেগেছিল, সেটা 2020-এই কিন্তু জানুয়ারি মাসের দিকে দেখা যায়। ব্যাংকের নামগুলো বললে তোমরা হচ্ছে অবাক হবে যে এই সব এতটা ঝামেলা হয়ে আছে, যে বেশ কিছু নামি দামি ব্যাংকের, যেমন ইউকো ব্যাংক। আমরা ময়নাগুড়িতে ইউকো ব্যাংকের ব্রাঞ্চ দেখি আমরা, সেখানেও কিন্তু নন পারফর্মিং আছে খুব, মানে কি যে খারাপ অবস্থা প্রচুর হয়ে আছে। তারপর আইডিবিআই ব্যাংক আছে,
তারপর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, তারপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ, তারপর লক্ষ্মী বিলাস ব্যাংক। তো এইসব ব্যাংকগুলো খুব খারাপ অবস্থায় ছিল 2020-এ। এদের এত বেশি যে নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছিলো যে আরবিআইকে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নিতেই হয় বাধ্যতামূলকভাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আমরা বেশ অনেক কিছু পড়াশোনা করে ফেলেছি। এবার চলো নতুন টপিক শুরু করবো নেক্সট ক্লাসে, ব্যাসেল নর্ম। ঠিক আছে, বাই।